দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এশিয়ার সবচেয়ে বর্ণিল ও প্রাচীনতম উৎসব হিসেবে খ্যাত চীনের ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল ঘিরে চীনের ঘরে ঘরে সাজ রব। নৌকা ভাসানো, সর্বশক্তি নিয়ে দল বেঁধে নৌকা নিয়ে হয় তুমুল প্রতিযোগিতা। বাসাবাড়ি সাজানোর পাশাপাশি করা হয় আলোকসজ্জা, তৈরি হয় বিশেষ খাবার জংজি। অতিথিদের বিশেষ এই খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। চলতি বছর জুনে রোমাঞ্চকর ড্রাগন বোট রেস বা ডুয়ানউ ফেস্টিভ্যাল বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বজুড়ে উদযাপিত হয়। চীনের চন্দ্র ক্যালেন্ডারের পঞ্চম মাসে পঞ্চম দিনে উদযাপিত হয় ডুয়ানউ ফেস্টিভ্যাল। দিনটি সরকারি ছুটির দিন। 2000 বছর ধরে ড্রাগন বোট ফেস্টিভ্যাল হয়ে আসছে। লেজ, মাথা এবং ড্রামস এইসব একসাথে প্যাডেল করার সংস্কৃতির অংশ। নৌকায় একদল লোককে একত্রিত করা হয়, এরপর একই ঐতিহ্য ধরে রেখে কাজটি করা হয়। এই সময় হাজার হাজার নারী পুরুষ নৌকাবাজ উপভোগ করে নদীর পাড়ে দাঁড়িয়ে। আমি জানি চীনা জনগণের জন্য কতটা গুরুত্বপূর্ণ ড্রাগন বোট ফেস্টিভ্যাল, আর পশ্চিমারা ড্রাগন বোট রেস নিয়ে জানতে ও উপভোগ করতে পারছেন। আমি টিভিতে দেখেছি, এই প্রথমবার এত সুন্দর এবং এত বড় কিছু সামনাসামনি দেখছি। উৎসবের দিন বাসাবাড়ি সাজানোর পাশাপাশি করা হয় আলোকসজ্জা। কলাপাতার ভেতর বিন্নি ভাতের মতো আঠালো হাতে তৈরি করা হয় বিশেষ খাবার জংজি। অতিথিদের বিশেষ এই খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এদিন প্রচুর উপহার বিনিময় হয়। নানা আচার ও কর্মকাণ্ডের মাধ্যমে দিনটি পালন করা হয়। ধর্মবিশ্বাসী চীনারা মনে করেন এসব আচার পালনের মাধ্যমে পারিবারিক এবং সামাজিক জীবনের অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। চন্দ্রা, নিউজ 24। দর্শক, বিভিন্ন সময়ে অভিনব উপায়ে নকল করতে দেখা যায় পরীক্ষার্থীদের। তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন তুরস্কের এক শিক্ষার্থী। তুরস্কের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নকল করতে গিয়ে ধরা খেলেন এক শিক্ষার্থী। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নজরে আসলে গ্রেফতার করা হয় ওই শিক্ষার্থীকে। জানা যায় ওই শিক্ষার্থী এআই ডিভাইসের মাধ্যমে পরীক্ষার উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায় পরীক্ষার হলে বসে অদ্ভুত আচরণ করছিলেন ওই শিক্ষার্থী। পরীক্ষার হলে দায়িত্বে থাকা শিক্ষকের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে নজরে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়টি। তাকে সহযোগিতা করছিলেন অন্য এক ব্যক্তি। পরে তাকে সহ নকল করা ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। ধরা পড়ার পর কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে নকল করা যায় সেই বিষয়টি পুরোপুরিভাবে ভিডিও করে পুলিশ কর্মকর্তা। জানা যায় শার্টের বোতামের মধ্যে লুকানো ক্যামেরা দিয়ে প্রশ্নটি স্ক্যান করে জুতোর সোলের মধ্যে থাকা লুকানো রাউটারের মাধ্যমে পাঠানো হয় এআই সফটওয়্যারে। এরপর প্রশ্নের উত্তর বের করে এআই জানিয়ে দেয় কানের ভেতরে থাকা ইয়ারফোনে। চন্দ্রা, নিউজ 24। সংযুক্ত আরব আমিরাতে এক ব্যক্তি দাবি করেন গ্রাহকদের চাহিদা অনুযায়ী যে কোনো সুগন্ধি পুনরায় তৈরি করে দিতে পারেন তিনি। মাটি হোক বা গোলাপ, সবকিছুর গন্ধই নতুন করে তৈরি করা এই ব্যক্তি পরিচিত ডক্টর পারফিউম নামে, যিনি দুবাইয়ে বহু বছর ধরে চালিয়ে যাচ্ছেন সুগন্ধির ব্যবসা। সুগন্ধির প্রতি নিজের বাবার ভালোবাসা দেখে এর ব্যবসা শুরুতে অনুপ্রাণিত হয়েছিলেন ভারতের বংশোদ্ভূত ইউসুফ ভাই। বর্তমানে তিনি এতটাই সিদ্ধহস্ত যে মাত্র 10 মিনিটেই তিনি বানিয়ে ফেলতে পারেন যে কোনো ঘ্রাণের পারফিউম। ডক্টর পারফিউম নামে পরিচিত এই ব্যক্তি বললেন, কিছু নির্দিষ্ট ঘ্রাণ কোনো ব্যক্তিকে তার পরিবারের সাথে জড়িত অনেক সুখের স্মৃতি মনে করিয়ে দেয়, আর সেই ধরনের কিছুই তিনি তার গ্রাহকদের মনে জাগিয়ে তুলতে চান। যখন আমরা গ্রাহক পাই তাদের হাতে বা কোথাও, যখন তাদের চাহিদা অনুযায়ী গন্ধের সুগন্ধি বা স্প্রে করে দেই, হাসি ফুটে ওঠে তাদের ঠোঁটে, তখন আমি বলি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি সফল।
মোহাম্মদ ফিরাজ নামের এক ব্যক্তি নিজের জন্মভূমির মাটি নিয়ে পারফিউম বানাতে ইউসুফ ভাইয়ের দোকানে ঢুকেছিলেন। বের হয়ে জানালেন নিজের অনুভূতি। একই গন্ধ পাবো তা আশা করেছিলাম না। সবকিছু নিখুঁত হয়নি, তবে প্রায় 95% একই। তাই যখনই আমি এটির গন্ধ পাচ্ছি, এটি আমার জন্মভূমির স্মৃতি মনে করিয়ে দেয়। দুটো জিনিসের সংমিশ্রণে তারা যে পারফিউম তৈরি করছে সেটা দেখে আমি মুগ্ধ। নিজের ব্যবসার প্রসার ঘটিয়ে সারা বিশ্বেই নিজের সুগন্ধি বিক্রি করার স্বপ্ন দেখেন ইউসুফ। নিবির আমিন, নিউজ 24। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার অনুন্নত যোগাযোগ ব্যবস্থার এলাকাগুলোয় বহু বছর ধরে প্রয়োজনীয় বাহন হিসেবে সেবা দিয়ে আসছে নরি। মজার বিষয় হচ্ছে বাহনটি হলো বাঁশের তৈরি বিশেষ এক ধরনের ট্রেন। ছোট্ট একটি বাঁশের কাঠামোর উপর উঠে বসে 10 থেকে 12 জন মানুষ, আর তাদের নিয়ে 40 থেকে 50 কিলোমিটার বেগে অবলীলায় ছুটে চলে অদ্ভুত সেই যান। ট্রেনে যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। অদ্ভুত এই বাঁশের ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে ছুটে চলে। শুধু ট্রেনই নয়, এখানকার স্টেশনও বাঁশের তৈরি। ছাদবিহীন খোলা পরিবেশ ও মুক্ত হাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনিও ভ্রমণ করতে পারেন। স্থানীয়দের যোগাযোগের অন্যতম ভরসা এই বাঁশের ট্রেন। প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের তৈরি সব স্থাপনা ও সৃজনশীলতায় সমৃদ্ধ দেশটিতে বাঁশের তৈরি এই ট্রেনের জন্ম 80-র দশকে। এই ট্রেন দেখে মনে হবে যেন এটি শিশুতোষ কোনো কল্পকাহিনীর গাড়ি। মেট্রো রেল আর এক্সপ্রেস ট্রেনের দুনিয়ায় যখন বুঁদ গোটা বিশ্ব, তখন আধুনিকতার যুগে বাঁশের তৈরি ট্রেন নজর কেড়েছে সবার। বিশেষ এই ট্রেনের দেখা মিলবে কম্বোডিয়ার বাটাম ব্যাঙে। শুরুতে এই ট্রেনের কোনো ইঞ্জিন ছিল না, রেল লাইনের ওপর দিয়ে ঠেলে ঠেলে চালানো হতো এই ট্রেন। যুগের পরিবর্তনে সেই বাঁশের ফ্রেমে যোগ হয়েছে ইঞ্জিন, গতি পেয়েছে বাঁশের শরীর। মূল কাঠামো বা বসার জায়গাটি বাঁশের হওয়ায় স্থানীয় নাম নরির পাশাপাশি ব্যাম্বু ট্রেন বা বাঁশের ট্রেন হিসেবেও এটি বেশ পরিচিত। বাঁশের তৈরি ট্রেনের মূল কাঠামোয় রয়েছে একটি বাঁশের পাটাতন। এই পাটাতনকে মজবুত করতে ব্যবহৃত হয় একটি ধাতব পাত। এটি নির্মাণে ব্যবহার করা হয় পরিত্যক্ত সব জিনিসপত্র। তবে বাঁশের ট্রেন চলাচলে সাধারণত মোটর সাইকেল বা ট্রাক্টরের পুরনো ইঞ্জিন ব্যবহার করা হয়। নরির এক্সেল তৈরিতে ব্যবহৃত হয় পরিত্যক্ত ট্যাঙ্কের যন্ত্রাংশ। ট্যাঙ্ক থেকে নেওয়া চাকার উপর বাঁশের স্লেট দিয়ে আবৃত একটি স্টিলের ফ্রেমযুক্ত বাঁশের ট্রেন তৈরি করতে প্রায় 4 দিন সময় লাগে। প্রাথমিক নকশা অনুযায়ী এতে কোনো ব্রেক বা ইঞ্জিন না থাকলেও কম ভাড়া ও তুলনামূলক দ্রুত গতির কারণে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বাঁশের ট্রেন বা নরির লাইন একটাই, তবে দুই দিক থেকে দুটি নরি এসে মুখোমুখি হলে থেমে যায় অন্যটি। হালকা নরিটার মালামাল খালাস করে সেটিকে লাইনের পাশে নিয়ে আসা হয়, যেন অন্য নরিটা সহজেই চলে যেতে পারে। এজন্যই অতি সাধারণ গোছের ও হালকা ওজন দিয়ে এটি নির্মাণ করা হয়। নরি চলে যাবার পর আবারও আগের নরিকে লাইনে এনে মালামাল তুলে স্টার্ট দিলে আগের গতিতে চলতে থাকে গন্তব্যে। কিভাবে এলো এই নরি? 1970-এর দশকে গৃহযুদ্ধ ও খেমার যুদ্ধের শাসন আমলে কম্বোডিয়ার জাতীয় রেল রোড পরিত্যক্ত হয়ে পড়ে। 1980-এর দশকে পুনরায় ট্রেন চলাচল শুরু হলেও চলতে থাকা গেরিলা যুদ্ধে বিভিন্ন অবকাঠামো বিধ্বস্ত হয়ে পড়ে। রাস্তাগুলোর অবস্থা হয়ে পড়ে শোচনীয়। এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত কঠিন হয়ে পড়ে। এ সমস্যার সমাধানে অদ্ভুত এক যানবাহন তৈরি করেন স্থানীয়রা। সেটি আজ নরি বা বাঁশের ট্রেন বলে বিখ্যাত। এটি এখন কম্বোডিয়ানদের যোগাযোগের প্রধান ভরসার নাম। পাহাড়, সমুদ্র সৈকত ও গহীন অরণ্যের সৌন্দর্যে ঠাসা কম্বোডিয়ায় প্রতি বছর ভিড় জমান অসংখ্য পর্যটক। তাদের কাছে এখন কম্বোডিয়ার অন্যতম আকর্ষণ এই বাঁশের ট্রেন বা নরি। যদিও পুরো কম্বোডিয়ায় ট্রেনের দেখা পাওয়া মুশকিল, তবে বুলেট ট্রেনের মতো নরি নামক প্রাগৈতিহাসিক কালের উদ্ভট এই রেলে চড়ার জন্য মুখিয়ে থাকেন পর্যটকরা। দর্শক, নিউজ 24 অন্যরকম সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি জানা অজানা আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 অন্যরকম খবর। বহু শতাব্দী ধরে হিমালয়ের ঢাল থেকে বিশেষ এক ধরনের মধু সংগ্রহ করে আসছে নেপালের বিস্তীর্ণ পর্বতমালার এক বিচ্ছিন্ন জনগোষ্ঠী। কিছু প্রাথমিক সরঞ্জাম ও কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলে এ মধু সংগ্রহ, যা ঔষধি, অ্যাফ্রোডিসিয়াক এবং হ্যালোসিনোজেনিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। মৌমাছির চাক থেকে আহরণ করা হচ্ছে মধু।
অন্যদিকে লাঠি দিয়ে সুনিপুণ হাতে স্বচ্ছ মৌচাক থেকে নামানো হচ্ছে খাঁটি মধু। পরবর্তীতে চাকের ঠিক নিচে রাখা বিশেষ পলিথিনে টপটপ শব্দ করে পড়ছে সেই মধু। পাহাড় থেকে ঝরে পড়া মধুর প্রবাহে যেন ভেসে যাচ্ছে মৌমাছিরা। পৃথিবীর সবথেকে বড় মৌমাছির বাস নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে। এরকম বিপদগ্রস্ত রাস্তা পাড়ি দেওয়ার সময় মনে হবে এই বুঝি পা পিছলে বা গাড়ি পিছলে পড়ে গেলাম। এমন বিপদগ্রস্ত পথ পাড়ি দিয়ে নেপালিরা কিভাবে সংগ্রহ করেন এই পিনিক মধু। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 8 ঘন্টা গাড়ির দূরত্বে অবস্থিত এক প্রত্যন্ত গ্রামে শুধু মধু সংগ্রহ করতেই আসেন মৌয়াল আইতা প্রসাদ গুরুং। খাড়া পাহাড়ে অবস্থিত মৌচাক থেকে মধু সংগ্রহের পূর্ব প্রস্তুতি হিসেবে মুখের চারপাশে জাল দিয়ে ঘেরাও করা সাদা রঙের একটি বিশেষ টুপি পরেন তিনি। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে প্রয়োজন মতো প্রতিরক্ষামূলক পোশাকও পরেন তিনি। 7-8 জনের কাঁধে বহন করা বাঁশের কঞ্চির দড়ি দিয়ে বানানো মই বেয়ে পাহাড়ের মাথায় উঠে ম্যাড হানি মধু সংগ্রহ করেন মৌয়ালরা। শঙ্কিত পায়ে বিশেষ মইটি বেয়ে প্রায় 160 ফুট বা 50 মিটার উচ্চতায় পাথরের বুকে ঝুলে থাকা মৌচাকের কাছে উঠে যান মৌয়াল আইতা প্রসাদ গুরুং, যেখানে হিমালয়ের দৈত্যাকার মৌমাছিদের বসবাস। মৌমাছির এই মধুর চাক দেখে মনে হবে পাথরের বুকে ব্ল্যাক ফরেস্ট কেকের কাঁথা ঝুলে আছে। এই মধুর কাঁথা থেকে মাছি তাড়াতে মৌচাকের নিচে আগুন জ্বালিয়ে ধোঁয়া উৎপন্ন করা হয়। এরপর বিশেষ মইয়ে ঝুলে থেকেই কম ওজনের লম্বা বাঁশের মাথায় হাতলওয়ালা একটি কাঁচি বেঁধে বিশাল আকৃতির মৌচাককে কয়েকটি গুঁতো দিয়ে আলাদা করেন আইতা প্রসাদ গুরুং নামের এই মৌয়াল। নিচ থেকে উপরের পাথরে ঝুলে থাকা মৌচাকের ভাঙা অংশ দেখে মনে হবে পাথরের বুক থেকে ঝরা মধুর প্রবাহে ভেসে যাচ্ছে মৌমাছিরা। এই সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে প্রায় 10 থেকে 12 জনকে একসাথে ব্যস্ত থাকতে হয়। এরপর ভাঙা মৌচাক থেকে প্রবাহিত মধু মশারির মতো একটি নেটের মাধ্যমে ছেঁকে পরিষ্কার করা হয়। নানান ধাপ পেরিয়ে মধুগুলো পরিশুদ্ধ হবার পর কাঁধে কাঁধে অ্যালুমিনিয়ামের কলসি ভরে এসব ম্যাড হানি চলে যায় ক্রেতাদের কাছে। প্রতি লিটার ম্যাড হানি বিক্রি হয় 200 নেপালি রুপিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় 180 টাকা। ঐতিহ্যের অংশ হিসেবে বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌয়ালরা মধু আহরণ করেন। সাবেক এক নেপালি মৌয়াল চন্দ্র সিং গুরুং বলেন, মধু আহরণের উপযুক্ত সময় মূলত মে মাসের মাঝামাঝিতে। আহরিত ম্যাডহানি বিক্রির উপার্জিত আয়ে আমরা খুশি, কিন্তু স্থানীয়রা চিন্তিত এই ভেবে যে এখন মৌচাকের পরিমাণ তুলনামূলকভাবে কম। এর কারণ হতে পারে এবার বৃষ্টিপাত হয়নি অথবা কেটে ফেলা হয়েছে অসংখ্য গাছ। একই বিষয়ে 65 বছর বয়সী স্থানীয় প্রবীণ মৌয়াল দম বাহাদুর গুরুং বলেন, এখানে মৌমাছিরা জনশূন্য হয়ে পড়েছে। মৌমাছিরা গাছের ছায়া মৌচাক তৈরি করে বলে আগে আমাদের বাপদাদারা একটি ছোট গাছও কাটতে দেননি। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইনগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের একজন সিনিয়র মৌমাছি বিশেষজ্ঞ জানান, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, পরিবেশের মাত্রাতিরিক্ত শুষ্কতা কিংবা অত্যাধিক ঠান্ডার মতো জলবায়ুর পরিবর্তনই হিমালয়ের মৌমাছিদের বিভিন্নভাবে প্রভাবিত করে। এ ধরনের পরিবর্তিত আবহাওয়া মৌচাকের শক্তি এবং মধুর মজুদ বাড়ার বিপরীতে কাজ করে। বিভিন্ন কোম্পানির ভিড়ে বদলেছে ব্লেডের মোড়ক, কিন্তু একটি জিনিস বদলায়নি গেল 120 বছরে, তা হলো ব্লেডের চেহারা বা এর নকশা। দর্শক, কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে শতাধিক বছরেও কেন বদলায়নি ব্লেডের এই নকশা? আজ তাহলে জেনে নেওয়া যাক সেই রহস্য। কোম্পানির ভিড়ে ব্লেডের মোড়ক বদলালেও গত 120 বছরে বদলায়নি ব্লেডের চেহারা বা এর নকশা। ছোট কিন্তু সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্লেড দশকের পর দশক ধরে মানুষের কাছে পরিচিত। গত 1 শতাব্দীতেও কেন বদলায়নি ব্লেডের নকশা তা জানতে ঘাটতে হবে ব্লেড তৈরির ইতিহাস। এই ইতিহাসও লিখেছে ব্লেড প্রস্তুতকার কোম্পানি জিলেট। জিলেট 1901 সালে ব্যবসা শুরু করলেও 1904 সালে তারা কিং ক্যাম্প নামের একটি ব্লেড বাজারে আনে। কোম্পানির প্রতিষ্ঠাতা কর্ণধার কিং ক্যাম্প জিলেটের নামেই গড়ে ওঠে এই ব্র্যান্ড। এদিকে পরবর্তী 100 বছরেরও বেশি সময় ধরে গোটা বিশ্বের যত কোম্পানির ব্লেড বাজারে এসেছে সবগুলোই ওই একই নকশার। বিশেষত ব্লেডের মাঝের ফাঁকা অংশের নকশা এবং ব্লেডের মাপ কখনোই বদলায়নি। রেজারের হাতলের সাথে ব্লেডকে যেন ঠিকমতো যুক্ত করা যায় সেজন্য ব্লেডের মাঝখানে ফাঁকা রাখা হয়েছিল, যে নকশা পরবর্তীতে স্থায়ী নকশায় পরিণত হয়, কারণ এই নকশা অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছিল। অন্যদিকে জিলেটের এই নকশা এত দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে যে শেভিং ব্লেড মানেই ওই আকৃতি ও মাপকেই বোঝে গ্রাহক। পরবর্তীকালে তাই সব সংস্থাই ওই নকশা মেনে ব্লেড তৈরি করতে শুরু করে। দেশে দেশে টেলিভিশনগুলোর আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পায় আন্তর্জাতিক ব্র্যান্ড জিলেট।
তবে সাম্প্রতিককালে শেভিং ব্লেডের সংজ্ঞা বদলে গেছে। বাজারে এখন ইলেকট্রিক শেভিং মেশিনের ছড়াছড়ি। তবুও বিশ্বের একদল মানুষের পছন্দ সেই পুরনো স্টেইনলেস স্টিলের শেভিং ব্লেড। একাধিক প্রজন্ম ধরে অবিকল, যার চেহারা একই আছে। দাড়ি কাটার জন্য হোক বা পেন্সিল কাটার জন্য আজও পাড়ার মুদি দোকানে গেলে মিলবে শতাব্দী পুরনো নকশার সেই ব্লেড। সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানে সুপরিচিত আয়ারল্যান্ড এখন পর্যন্ত 12 জন আইরিশ নোবেল পুরস্কার পেয়েছেন। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে হয়ে গেল নোবেল জয়ী সাহিত্যিকদের মিলন মেলা। আয়ারল্যান্ডের সাহিত্য জগতে নোবেল বিজয়ী 4 জন, উইলিয়াম বাটলার ইয়েটস, জর্জ বার্নার্ড শ, স্যামুয়েল ব্যাকেট আর সর্বশেষে সিমুস হ্যানি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যে নোবেল পান, আর এর 10 বছর পর 1923 সালে সাহিত্যে নোবেল জিতে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস। তাই তো ভারত আইরিশ সাহিত্যে এবং রাজনৈতিক উপনিবেশ ইতিহাসে আছে অনেক মিল। অধুনা ভারতবর্ষে 1943 সালের দিকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিশেষ কাজে ফুলেলো শুভেচ্ছা জানান আয়ারল্যান্ড রাজনৈতিক দলে ফিনাফলের প্রতিষ্ঠাতা অ্যামন ডে ভেলেরা। আইরিশ প্রখ্যাত কবি সিমুস হ্যানি একজন অন্যতম নোবেল বিজয়ী। জন্ম 1939 আর মৃত্যু 2013 সালে। ডেথ অফ এ ন্যাচারালিস্ট কাব্যের জন্য 1995 সালে তিনি পান সাহিত্যে নোবেল। 74 বছর জীবনকালে তিনি 12টি কাব্য সাহিত্য রচনা করেন। হার্ভার্ড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন মিস্টার সিমুস হ্যানি। তিনি একাধারে ছিলেন দার্শনিক, সমাজ সচেতক, রাজনৈতিক সচেতন ও আইরিশ জাতির স্বপ্নদ্রষ্টা। কবিতার কাব্যে সহস্র লাইনের লেখা গদ্যকে মাত্র কয়েক লাইনে সংক্ষিপ্তকরণ করে দেন কাব্যজ্ঞানে। মৃত্যুর শেষ মুহূর্তে শেষ বাক্যে স্ত্রী ম্যারি ডেভলিনকে বলে যান, ডোন্ট বি অ্যাফ্রেড। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। দর্শক, এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।